সন্ধ্যার দিকে আমি হসপিটালে গিয়ে দেখি আমার বন্ধু ওয়ার্ডের সামনে বসে আছে, আর খুব তাড়াতাড়ি তাকে ক্রস করে একটি স্ট্রেচার ভেতরে ঢুকছে। স্ট্রেচার ধরেছিল 2-1 মেইল নার্স আর 2 খ্রিস্টান ছেলে। তাদের পরনে লম্বা ছাই কালারের কাপড় ছিল আর গলায় ক্রস আঁকা লকেট ছিল। সেটা দেখেই আসলে বুঝেছিলাম যে ওনারা খ্রিস্টান। ওনারা স্ট্রেচার নিয়ে যাবার সময় দেখলাম 2 মেইল নার্স হঠাৎ স্ট্রেচার ছেড়ে বমি করতে শুরু করলো। ওনাদের এই অবস্থা দেখে আমি, আমার বন্ধু সহ উপস্থিত আরো 2-3 জন ওনাদের সাহায্য করতে এগিয়ে গেলাম। সাহায্য করতে গিয়ে আমি আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পেলাম, যা এখনো রাতের বেলা আমাকে হন্ট করে বেড়ায়। আমি দেখলাম স্ট্রেচারে একজন বয়স্ক লোক শুয়ে আছে, যার চেহারা বলতে কিছুই নেই। তার নাক থেকে মাংস খসে গিয়ে নাকের হাড় বেরিয়ে সাদা হয়ে গেছে, তার ডান কান খসে গেছে আর তার চোখের পাশ দিয়ে চামড়া গলে পড়ছে। লোকটির মুখ ছিল খোলা। মুখের ভেতর যেতেই দেখলাম মুখের ভেতরের অংশ সম্পূর্ণ কালো, আর জিভটা মাঝখানে শুরু হয়ে গিয়েছে, আর জিভের আগার অংশে পানি জমে জিভটাও খসে যাচ্ছে এবং প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে ওনার শরীর থেকে। এই দৃশ্য দেখে আমি আর আমার বন্ধু নার্সদের সাহায্য করার বদলে নিজেরাই হসপিটালের ফ্লোরে বমি করতে শুরু করে দেই। আর বাকি যারা সাহায্যের জন্য গিয়েছিল তারা এই দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল একে একে। এরপর আমরা দেখলাম স্ট্রেচারটা ধরাধরি করে কয়েকজন ভেতরে নিয়ে গেল, আর আমরাও একটু পর স্বাভাবিক হয়ে ওয়ার্ডের সামনে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম সেই 2 খ্রিস্টান ছেলে আমাদের সামনে এসে দাঁড়ালেন আর কান্না বিচলিত কণ্ঠে বললেন, আপনারা কি ঠিক আছেন? আমি ওনাদের দিকে তাকিয়ে বললাম, না ভাই, আমি ঠিক নেই। এই দৃশ্য দেখে ঠিক থাকা সম্ভব না। কিভাবে হলো এমন ভয়ানক অ্যাক্সিডেন্ট? আমার প্রশ্ন শুনে ওনারা 2 আমাদের পাশে বসলেন আর বললেন, অ্যাক্সিডেন্ট? না 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 না, অ্যাক্সিডেন্ট নয়। আমাদের আঙ্কেলের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এটা শয়তানের কাজ। ওনাদের কথা শুনে আমি আমার বন্ধু ওনাদের দিকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে বললাম, অ্যাক্সিডেন্ট না? তাহলে এমন ভয়ানক অবস্থা কি করে হলো? শয়তানের কাজ মানে? ওনারা বললেন, বলছি, আগে আমাদের একটু পানি দেন ভাই। আমরা ওনাদের কথা শুনে আমাদের সাথে আনা পানির বোতল ওনাদেরকে দিতেই ওনারা পানি খেলেন, আর ওনাদের মধ্যে একজন বলতে লাগলেন ওনাদের আঙ্কেলের জীবনের ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনায় যাবার আগে বলে রাখি যে এই ঘটনাটি আমি যতগুলো নাম ব্যবহার করব সবগুলোই ছদ্মনাম। এর কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি যিনি বলেছেন ওনার নাম আমি সাইমন হিসেবে ব্যবহার করি, আর উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছেন, সাইমন ভাই। যুগে যুগে ঈশ্বর তার অস্তিত্ব প্রমাণ করার জন্য অনেক নিদর্শন দিয়ে গেছেন। কখনো আমাদের ব্লেসিংস দিয়ে বুঝিয়েছেন উনি আছেন, আর কখনো শয়তানের ধোঁকা থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে বুঝিয়েছেন উনি আছেন। যারা ঈশ্বরের আনুগত্য করেছেন তাদের কঠিন পরীক্ষা নিয়ে উনি বোঝান যে দেখ, যে অনুগত তার কি অবস্থা, তাহলে যারা অনুগত না তাদের সাথে কি হতে পারে। আমার নাম সাইমন, আমার আঙ্কেলের নাম জনাথন, আর আমার সাথে যে বসে আছে সে আমার ছোট ভাই, ওর নাম রবিন। আমার আঙ্কেল এই শহরের একটি চার্চের ফাদার। প্রায় 20 বছর ধরে উনি চার্চের সাথে যুক্ত। আমাদের বাংলাদেশে খ্রিস্ট ধর্মের মানুষ থাকলেও আমাদের ধর্মচর্চা ইউরোপের কান্ট্রিগুলোর মতো নয়। তবে আমরা পড়াশোনা করেছি ইউরোপের কান্ট্রিগুলোর আদলে। ইংলিশ বাইবেল সহ সবকিছু ইংলিশে পড়েছি আমরা। বাংলা ইংরেজি ছাড়াও আমরা ল্যাটিন আর গ্রিক ভাষাও চর্চা করতাম অ্যানশিয়েন্ট পুঁথিপত্র পড়ার জন্য। আমাদের চার্চে এক্সোরসিজম প্র্যাকটিস খুব কম হতো, আর হলেও আমার নিজের চোখে আমি কখনোই এক্সোরসিজম দেখিনি। আমাদের চার্চে বছরে 1-2টা কেস আসলেও সেটা হ্যান্ডেল করতেন সিনিয়র ফাদাররা। আমরা জাস্ট স্টুডেন্ট, তাই আমরা এক্সোরসিজম করার বা দেখার জন্য প্রাপ্তবয়স্ক না হওয়ায় আমাদের জন্য এক্সোরসিজম দেখার অথরাইজেশন ছিল না। 2019 সালের একেবারে শেষের দিকে আমরা খেয়াল করতাম যে আঙ্কেল জনাথন সবসময় ডিপ্রেসড আর খুব চিন্তামগ্ন থাকতেন। ওনাকে আমরা জিজ্ঞাসা করলেও উনি কিছু না বলে এড়িয়ে যেতেন আমাদের।
আমরা আস্তে আস্তে খেয়াল করলাম জনাথনের চোখের নিচে কালি পড়ে যাচ্ছে আর উনি অনেক শুকিয়ে যাচ্ছেন। একদিন রাতের বেলা আমরা ঘুমের মধ্যে একটি আর্তচিৎকার শুনে সেই আওয়াজ ফলো করে জনাথনের রুমের সামনে গিয়ে দাঁড়াই। চার্চের অনেকেই সেখানে চলে এসেছিল ইতোমধ্যে। দরজা নক করতেই ভেতর থেকে দরজার লক খোলার আওয়াজ হলো, কিন্তু ভেতরে ঢুকে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমরা দেখলাম জনাথন তার বিছানায় শুয়ে আছে। আমরা আশ্চর্য হয়ে ভাবলাম, কি ব্যাপার, আঙ্কেল তো ঘুমাচ্ছেন, তাহলে দরজা কে খুলল? আমাদের ভাবনার মাঝে একজন ফাদার বলে বসলেন, কিছু না, আওয়াজটা বোধহয় অন্য কোনো জায়গা থেকে এসেছে, চলো ঘুমিয়ে পড়ি। এরপর আমরা সবাই যে যার রুমে চলে যাচ্ছিলাম। তখন আমরা সবাই জনাথনের রুম থেকে মেঠো কণ্ঠে একটি কথা শুনতে পেয়েছিলাম, রেলিন কুয়ো ভেলমোরি। এটি একটি ল্যাটিন সেন্টেন্স যার অর্থ হচ্ছে লিভ অর ডাই। এই কথা শুনে আমরা জনাথনের রুমের দরজা খুলতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক। আমরা অবাক হয়ে গেলাম। আমার ভাই রবিন এই দেখে বলল, আরে এই মাত্র না দরজা খোলা দেখলাম, এখনই কিভাবে লক হলো আবার? এরপর সে দরজায় নক করতে যাবে, এমন সময় ভেতর থেকে সেই মোটা কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, সাবধান করছি, আগাস না, চলে যা এখান থেকে, চলে যা। এই কথা শুনে উপস্থিত ফাদার ওনার বুকে ক্রস এঁকে আরো কয়েকজনকে ডেকে আনলেন এবং এরপর দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আমরা যথারীতি আবারও অবাক হই। এরপর ভেতরে ঢুকে আমরা জনাথনের পাশে দাঁড়ালাম। আমরা দেখলাম জনাথনের গলায় ক্রস লকেটটা মেঝের এক পাশে পড়ে আছে আর উনি ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু কথা বলছিলেন। কথাগুলো ছিল এমন, প্রিন্স, শয়তানদের প্রিন্স, 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 প্রিন্স। আঙ্কেলের মুখে সব কথা শুনে আমরা ওনাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগাই। উনি ঘুম থেকে জেগে আমাদের জিজ্ঞেস করেন, আরে আপনারা এত রাতে কি হয়েছে? আমার দরজা তো লক ছিল, আপনারা কিভাবে এলেন? ওনার এই কথা শুনে আমরা ওনার রুমে আসার কারণ জানাই। উনি আমাদের জানান যে উনি এমন কোনো কিছুই ফিল করেননি। এই কথা শুনে একজন ফাদার নিজের গলায় থাকা ক্রসটা খুলে জনাথনের কপালে স্পর্শ করতেই জনাথন চিৎকার করে বলে উঠল আর একে একে আমাদের সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়ে বিছানায় বসে বলছিল, আমি সাবধান করেছিলাম, কেন তোরা শুনলি না আমার কথা? আমাকে আমার কাজ করতে দে, বাঁচতে চাইলে চলে যা। এরপর আমরা নিজেদের সামলে নিয়ে কয়েকজন মিলে জনাথনকে ধরলাম। এরপর আমাদের ফাদার ইন দ্য নেম অফ গড বলে বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। আমরা যারা জনাথনকে ধরে রেখেছিলাম তারা বুঝতে পারলাম যে জনাথনের শরীর এতই গরম ছিল যে আমাদের মনে হচ্ছিল ওনার শরীর থেকে আগুন বের হচ্ছে, আর উনি এত জোরে আর এত তাড়াতাড়ি কাঁপছিলেন যে আমরা ধরে রাখতে পারছিলাম না ওনাকে। এক পর্যায়ে জনাথন আমাদের সবাইকে ছিটকে ফেলে দেয় আর এক লাফে সিলিং ফ্যানের আংটায় হাত দিয়ে সিলিং ফ্যানের আংটা ভেঙে ফ্যানটা খুলে নিয়ে আমাদের দিকে ছুঁড়ে মারে। আমরা ভাগ্যক্রমে কেউ আঘাত পাইনি। আমি তখন ফাদারের আদেশে কর্তব্যরত বিশপকে ডাকতে চলে এলাম। বিশপ সব শুনে আর 3 জন ফাদারকে ডেকে এনে জনাথনের রুমে এসে ঢুকলেন। রুমে ঢুকে আমরা দেখলাম জনাথন রুমের এক কোণে বসে আছে আর দাঁতে দাঁত চিপে কটকট করে শব্দ করে হাসছে। বিশপের সাথে আসা 3 জন ফাদার বুকে ক্রস এঁকে বাইবেল খুলে ভার্স পড়া শুরু করলেন আর আমরাও প্রে করতে শুরু করলাম। একটু পর জনাথন হামাগুড়ি দিয়ে এসে আমাদের সামনে বসে পড়ল। একজন ফাদার জনাথনের দিকে তাকিয়ে বলল, মে গড হ্যাভ মার্সি অন অল অফ আস। কে তুমি? জনাথন কোনো কথা বলছিল না। কিছুক্ষণ চুপ থেকে ফাদার আবার বাইবেল থেকে ভার্স পড়তে শুরু করলেন। একটু পর একজন ফাদার বললেন, In the name of God, I command you to tell me your name. তখন জনাথন এক লাফ দিয়ে সেই ফাদারকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে ওনার ওপরে উঠে ওনার গলা টিপে ধরে বললেন, আমার নাম জানার এত ইচ্ছা, আমার নাম শুনে তোরা কি এখানে দাঁড়িয়ে থাকতে পারবি? শোন তবে, আমার নাম রিউস, আমার নাম রিউস। ডিয়ার লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখতে চাই। সাইমন ভাই আমাকে যে ডেভিলের নাম বলেছিল সেটি আমি উল্লেখ না করে একটি ছদ্মনাম ব্যবহার করলাম। এর কারণ আপনারা ঘটনার শেষে জানতে পারবেন। ঘটনায় ফেরা যাক। জনাথনের মুখে এই নাম শুনে বিশপ সহ সবাই ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় আর
তড়িৎ বেগে সেই ফাদারের ওপর থেকে জনাথনকে সরিয়ে সবাই রুম থেকে বেরিয়ে রুম লক করে দেয় বাইরে থেকে। এরপর বিশপ ওনার সহযোগীদের নিয়ে লাইব্রেরি রুমে গিয়ে একটি টেবিলে বসলেন আর আলোচনা করতে লাগলেন। ওনাদের ভাষ্য মতে জনাথন যে নাম বলছে সেই নামের ডেভিল হচ্ছে এনশিয়েন্ট কালচারের একটি ডিমন। এখন ডেভিল ধোঁকা দেওয়ার জন্য এই নাম বলছে কিনা সেটা কেউ বুঝতে পারছিলেন না, কিন্তু এই ডেভিলের পজিশনের কিছু সাইন থাকে যার থেকে বোঝা যায় যে হ্যাঁ, এটি রেউসের ভিকটিম। এরপর ফাদাররা বিশপের সাথে পবিত্র পানি আরও কিছু জিনিস নিয়ে আবারও সবাই মিলে জনাথনের রুমের দিকে চলে গেলেন। আমরাও ভয় আর কৌতূহল বশত ওনাদের সাথে যেতে চাইছিলাম, কিন্তু আমাদের সেখানে যেতে দেওয়া হচ্ছিল না, কারণ আমাদের বয়স কম। কিন্তু জনাথন আমার বাবার আপন ভাই এবং আমার আঙ্কেল হবার ফলে আমার জোরাজুরিতে আমি সেখানে যাবার অনুমতি পাই। দরজা খুলতেই আমি দেখলাম জনাথন বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। আমরা রুমে ঢুকতে জনাথন চোখ বন্ধ করে হেসে উঠল আর ভারী কাঁপা গলায় বলল, বিশপ, ডিসকাশন শেষ। আমি সাবধান করেছিলাম তোদের লিভ অর ডাই শুনলি না। তোরা আমাকে সন্দেহ করেছিস, আমাকে, রিউসকে চিনিস না। তাহলে দেখ আমি কে, এরপর নিজেরাই বুঝবি আমি কে। এই কথা বলে জনাথন এক ঝটকায় বিছানায় বসে পড়লেন আর চোখ খুললেন। ওনার চোখের দিকে তাকিয়ে আমাদের গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল। ওনার চোখ এতই জল জল করছিল যেন চোখ থেকে আলো ঠিকরে বের হচ্ছে। জনাথন মুখ খুলে জিভ বের করতেই আমরা দেখলাম জিভ উল্টো করে রক্ত দিয়ে ক্রস আঁকা, অর্থাৎ কামড়ে বা ধারালো কিছু দিয়ে ঘষে এই ক্রস আঁকা হয়েছে। এরপর আমরা দেখলাম বিদ্যুৎ চমকানির মতো জনাথনের চোখ জল জল করতে লাগলো। এই দেখে ফাদাররা বাইবেলের ভার্স পড়তে শুরু করতে যাবেন, তার আগে জনাথন বলে উঠল, এখন যাচ্ছি, সময় দিচ্ছি, যুদ্ধ বরাবর হওয়া চাই, ফিয়ার মি। এই বলে জনাথন অজ্ঞান হয়ে গেলেন। আমরা এরপর জনাথনের কাছে গিয়ে ওনার হাত পা মালিশ করতে থাকি। আমরা দেখতে পাই যে জনাথনের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে আর ওনার শরীর ছিল প্রচণ্ড গরম। জ্বর হয়েছে ভেবে আমরা ওনার মাথায় জলপট্টি দিতে থাকি। ভোরের দিকে জনাথনের জ্ঞান ফিরলে উনি আমাদের দুই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমরা সবাই আগ্রহী হয়ে ওনাকে জিজ্ঞাসা করি যে কি হচ্ছে এসব, আর কেন কিভাবে উনি এই ডেভিলের ফাঁদে পড়েছেন। আমাদের খ্রিস্টান ধর্মমতে যে ব্যক্তি পজেসড হয়, সেই ব্যক্তি পজেসড হবার আগে আশেপাশের অবস্থার সাইন দেখে নিজেই বুঝতে পারে যে খুব জলদি পজেসড হতে চলেছে। তাই আমরা জনাথনকে জিজ্ঞাসা করি, উনি অবশ্যই আগে থেকে কোনো না কোনো সাইন পেয়েছিলেন, তবে কেন আমাদের কাউকে বলেননি, আর কি হচ্ছে সব। আমাদের প্রশ্ন শুনে জনাথন আমাদের ওনার পজিশনের কারণ বলতে লাগলেন। জনাথনের পজিশনের ঘটনাটি আমি জনাথনের ভাষায় বলছি। জীবনে ঈশ্বরের আনুগত্য ছাড়া আমি আর কিছু করিনি, আমি কিছু বুঝিও নি। ধর্মের পথে নিজেকে সোপর্দ করে মানবতার কল্যাণ কামনা করাই ছিল আমার মূল লক্ষ্য। কিন্তু জীবন আমরা যেভাবে চাই সেভাবে চলবে তা কখনোই হতে পারে না। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলতে একটা কথা আছে না, আমি সেই প্রবাদের শিকার। চার্চে থাকতে পজিশন কেস আসতো না বললেই চলে, যাও দু একটা আসতো, খুব বেশি ডিফিকাল্ট কেস আসতো না। 2-3 সেশনের মাঝেই রোগী সুস্থ হয়ে যেত। আমি মাঝে মাঝে একাও এক্সোসিজম পারফর্ম করতাম, কারণ আমি যেহেতু কোনো কঠিন কেস পাইনি, তাই আমার ধারণা ছিল যে এই কাজটা খুব কঠিন কিছু নয়। হ্যাঁ, ভায়োলেন্স দেখেছি ভিকটিমের, ভয়ানক আওয়াজ বের করা, ক্ষতি করা, সব দেখেছি, কিন্তু ঈশ্বর সহায় আছেন ভেবে কোনোদিন ভয় বেশি একটা পাইনি। এবছরই অর্থাৎ 2019 সালের নভেম্বরের দিকে আমার এক বন্ধুর মাধ্যমে আমি একটা পজিশন ধারণা করা হচ্ছে এমন কেস পাই। আশ্চর্যজনকভাবে সমস্যা ছিল উনি নিজেই একজন ফাদার। আমার বন্ধু আমাকে একদিন ফোন করে বলে, জনাথন, খুব বিপদে আছি, আমার কাজিন নিশাদকে চিনিস না তুই? ও কি যে হয়েছে বুঝতে পারছি না, তুই একটু দেখবি? আমি আমার বন্ধুকে বলি, কি সমস্যা না বললে কিভাবে বুঝবো বল, আর সমস্যা যাই হোক ডাক্তার দেখেছিস কি? ও আমাকে জানালো যে ওরা সবকিছুই অলরেডি চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আগামীকাল ওকে চার্চে আসতে বলে ফোন রেখে দেই। পরের দিন দুপুরবেলা
আমার বন্ধু চার্চে আসে আর আমাকে ওর কাজিনের কথা বলতে শুরু করে। তুই জানিস আমার কাজিন নিশাদ একজন ফাদার, কিন্তু ও প্রতিদিন মাঝরাতে কোথায় যেন চলে যায়, কেউ জানে না। আর ভোরবেলা ওকে বিছানায় ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ও কোথায় যায় জিজ্ঞেস করলে সে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। ও কোথায় যায় দেখতে একদিন রাতে সবাই মিলে রুমে বসেছিলাম। একটু পর দেখলাম ও ঘুমের মাঝে হেঁটে বাইরে যাচ্ছে। আমরা সবাই ওকে ধরে জিজ্ঞাসা করলাম যে ও কোথায় যাচ্ছে। তখন আমাদের ধমক দিয়ে বলে উঠলো, আমার কাজ করতে দে, নয়তো তোর শরীর আর তোদের সোলের মাঝে কে দাঁড়িয়ে আছে জানিস? আমি। লিভ অর ডাই। এ কথা বলে ও চোখ খুলতেই আমাদের আত্মা কেঁপে ওঠে। ওর চোখ জলজল করছিল আর ওর চোখ দিয়ে যেন আলো ঠিকরে বের হচ্ছিল, চোখে বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দেখে আমরা সবাই পিছু হটে যাই আর নিশাদ চলে যায় বাইরে। সেদিন ভোরে নিশাদ ফিরে এলে আমরা দেখলাম নিশাদের বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিটি কাঁটা আর ও হাত থেকে রক্ত ছিটকে পড়ছে। এই দেখে আমরা সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার ব্যান্ডেজ করে, এবারের মতো ওর রক্ত পড়া থামিয়ে দেন। হসপিটালের বেডেই আমরা নিশাদকে জিজ্ঞাসা করি যে আসলে তার কি হয়েছে। সে আমাদের সাথে তার সমস্যা শেয়ার করে। ও আমাদের যা বলেছিল আমি ওর মতো করে বলছি। বাসা আর চার্চ খুব কাছে হওয়ায় আর চার্চের কোয়ার্টারে স্বল্পতা থাকায় আমি বাসাতে কাজিন আর কলিগদের সাথেই থাকি। বেশ কিছুদিন আগে আমি রাতের বেলা প্রেয়ার রুমে গিয়ে প্রে করছিলাম। তখন আমার মনে হলো আমাকে কেউ যেন ডাকছে। আমি বাইরে বের হতেই আমার কানের কাছে ফিস ফিস করে অশরীরী শব্দ শুনতে পেলাম। Your time has come. You'll be an example of my existence. Your death will give me my life. এই কথা শুনে আমি ভয়ে আমার প্রেয়ার রুমে চলে আসতে চাইলে আমি দেখলাম যে প্রেয়ার রুম অনেকটা দূরে। আমি ভাবতে লাগলাম প্রেয়ার রুম থেকে বেরিয়ে আমি 2-3 কদম সামনে এগিয়েছি, তাহলে এত দূরে কিভাবে এলাম? আমি ভাবতে ভাবতে আমার প্রেয়ার রুমের কাছে গিয়ে দরজা খুললাম, ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি ঈশ্বরের স্ট্যাচুর জায়গায় শয়তানের স্ট্যাচু, মোষের মতো মুখ আর শিং, আর চারপাশে উল্টো করে ক্রস লাগানো দেয়ালে। এই দেখে ভয়ে প্রেয়ার রুম থেকে বের হতে গেলে কোথায় যেন হোঁচট খেয়ে পড়ে যাই আর এরপর জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি সকাল হয়ে গেছে আর একটি রাস্তার পাশে ঝোপের মতো জায়গায় পড়ে আছি, আর পাশে একটি পরিত্যক্ত ছোট কুটির। আমি কয়টা বাজে দেখার জন্য আমার হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। বিকাল 3টা বাজে ভেবে আমি বাসায় না এসে সরাসরি চার্চে গিয়ে কলিগদের সাথে ঘটনাটা শেয়ার করি। তখন আমার কলিগরা বলে, শয়তান আপনাকে বিপথে প্রচার করতে চাচ্ছে। আপনি কোনো পাপ করে থাকলে কনফেস করুন, গড আপনাকে মাফ করে দেবেন, যেতেও পারেন। আমি এরপর ওনাদের বললাম, না না না, আমি জেনে কোনো পাপ করিনি, আমি গডের একজন সেবক, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরপর আমি চার্চের রুমে থাকা ঘড়িতে তাকিয়ে দেখলাম ঘড়িতে সময় সকাল 10টা বেজে একটু বেশি। আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমার ঘড়ির সেকেন্ডের কাঁটা ঘুরতে থাকলেও সময় তখনও 3টা। আমি তখন কলিগদের বিষয়টা জানাই। ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন আমি রাতে শেষ কখন দেখেছি। আমি বললাম আমি সন্ধ্যা 7টার পর শেষ ঘড়ি দেখেছিলাম। এই কথা শুনে ওনারা বুকে ক্রস এঁকে বলেন, তার মানে রাত 3টায় ঘড়ি বন্ধ হয়েছিল। আপনি তো জানেন যে রাত 3টা হচ্ছে ডেভিলস আওয়ার। গড প্লিজ হ্যাভ মার্সি অন আস অল। এই বলে ওনারা চলে যান। লিসনার্স, আমি এখানে একটু বলে রাখতে চাই যে ডেভিলস আওয়ার আসলে কি। ডেভিলস আওয়ার কথাটা শুনে আমি সাইমন ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই ডেভিলস আওয়ারটা কি। উনি আমাকে বলেছিলেন যে যিশুকে ক্রুসিফাই করার সময়টা ছিল বিকেল 3টা। ঈশ্বরের শেষ যাত্রার জন্য এই বিকেল 3টাকে বলা হয় হলি আওয়ার, আর ডেভিল তার কাজের জন্য বিকাল 3টার বিপরীত সময় নিজের জন্য বেছে নেয়, অর্থাৎ রাত 3টা। ঘটনায় ফিরছি। আমার কলিগদের এই কথা শুনে আমি প্রেয়ার রুমে গিয়ে আমার জানা অজানা সব পাপের জন্য গডের কাছে ক্ষমা চাই আর আমাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করি। প্রার্থনা শেষে আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে গিয়ে দেখি আমার চোখ কেমন যেন জল জল করছে আর আমার চোখের মণির মাঝে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আয়নায় নিজের চেহারাটা কেমন যেন লাগছিল। আমার মনে হচ্ছিল আয়নায় নিজেকে দেখে হাসছিলাম। আমি আয়নার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম আমার নাক দিয়ে এক এক করে কয়েক ফোঁটা
রক্ত বেরিয়ে পড়তে লাগলো। আমি নাকে পানি দিয়ে নাক মুছে গোসল করে বাথরুম থেকে বেরিয়ে আসলাম। টেবিলে খেতে বসে দেখি আমার প্লেটে মরা মৌমাছি রাখা, আর আরেক প্লেটে একটি মোষের মাথা কঙ্কাল রাখা। এটা দেখে আমি টেবিল থেকে সরে যাই। বলে রাখা ভালো যে সকালে ওই সময়টায় বাসায় কেউ থাকে না, কেউ চাটছে বা কেউ নিজের কাজে ব্যস্ত, তাই কাউকে কিছু জানাতে পারিনি। জানালেও সবাই হয়তো বলবে আমার পাপের ফলে আমি শাস্তি পাচ্ছি, কিন্তু কি পাপ করেছি আমি নিজেই জানি না। সেদিন রাতে ঘুমের মাঝে আমি আমার কানের কাছে ফিস ফিস আওয়াজ শুনতে পাই। আমি এসেছি, আমাকে গ্রহণ কর, আমাকে ভেতরে আসতে দে। Let me in and die. এই কথা শুনে আমি ঘুম থেকে জেগে উঠি আর দেখতে পাই আমার বিছানার পাশের দেয়াল আস্তে আস্তে আমার দিকে চেপে আসছে। আমি ভয় পেতে লাগলাম, এই বুঝি দেয়াল দুটো আমাকে পিষে মেরে ফেলবে। আমি প্রচন্ড ভয়ে চিৎকার দেই, আর এরপর আমার আর কিছু মনে নেই। আমি ঘুম থেকে উঠে এসে দেখি আমার কলিগ আর আমার কাজিন আমার সামনে বসা। ওরা আমাকে বলছে, রাতের বেলা বাসায় এতক্ষণ ডোরবেল দিলাম, দরজা খুলেনি কেন? লক ভাঙতে হলো, কি হয়েছে আপনার? ওনাদের কথা শুনে আমি ওনাদের সব বলতে চেয়েও বলতে পারিনি। এর পরদিন সকালে আমি খেতে বসলে আমার কলিগ, আমার কাজিনরা দেখলেন আমি যেন অস্বাভাবিকভাবে খাচ্ছি। আমার চোখ জলজল করছে। আমাকে ওভাবে খেতে দেখে আমার কাজিন আমার কাঁধে হাত দিতেই আমি নাকি ওর হাতে কামড় বসিয়ে দেই, বলি Don't. এরপর নাকি আমার নাক আর কান থেকে দুইটা মৌমাছি বেরিয়ে এসেছিল। এরপর নাকি আমি আমার রুমে এসে দরজা লক করে দেই। এরপর চার্চে যাওয়া বন্ধ করে দেই একেবারেই। আমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছিল আর আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। আমি প্রতি রাতে আমার রুমে আর রুমের বাইরে ঘোড়ার খুরের আওয়াজ পেতাম, আর কেউ ফিসফিস করে ভারী গলায় আমাকে বলতো, Let me in. Let me in. Let me in. সর্বশেষ আমি যে আওয়াজটা শুনেছিলাম সেদিন রাতের বেলা মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে, আর আমার গলা দিয়ে গরম বাতাস যেন আমার ভেতরে ঢুকে যাচ্ছিল। এরপর আমি শুনতে পেলাম, I am in. সেদিনের পর আমি রুম থেকে বের হওয়াই বন্ধ করে দেই। আমি যেন আমার মাঝেই থাকি না। আমার মনে হয় আমি জীবিত থাকি 2-3 ঘন্টা, বাকি সময় আমি মৃত। আমার নিজের নিঃশ্বাস আমি অনুভব করতে পারি না। আমি আমার নিজের হার্টবিট বুঝতে পারি না। এমন অবস্থা দেখে সবাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান অনেকবার, কিন্তু ডাক্তাররা বলতেন আমার খাবারে অরুচি হয়েছে বা অন্য কিছু। টেস্ট করতেন, কিন্তু কোনো ফল আসতো না। এরপর আমার কলিগ, আমার কাজিনরা বলতো আমি রাতে কোথায় যেন চলে যাই আর ভোরে ফিরে আসি। আমি কি বলবো, আমার দিন রাতের কোনো আইডিয়া থাকে না এখন আর। আমার মনে হয় কেউ আমার ভেতরে বাসা বেঁধেছে। আমি বুঝতে পারি সে আমাকে দিয়ে পাপ করাতে চায়, কিন্তু আমি জানি না আমাকে দিয়ে সে কি পাপ করায়। আজ কোন পাপ করিয়ে সে আমার আঙুল নিয়ে গেল আমি জানি না। নিষাদ আমাদের এসব বলে চুপ হয়ে যায়। একটু পর জিজ্ঞেস করে, আমি কি কি সমস্যা করি আমাকে বলবেন প্লিজ আপনারা? আমরা ওকে সান্ত্বনা দিতে বলেছিলাম, আপনি রাতে বের হওয়া ছাড়া আর কিছুই করেন না, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার বন্ধুর কথা শুনে আমি ওকে জিজ্ঞাসা করি যে নিষাদ বাসায় আর কি কি করে। উত্তরে আমার বন্ধু আমাকে বলে নিষাদ নাকি সন্ধ্যা 7টার পর রুমে বসে বাজেভাবে হাসে আর চিৎকার করে বলে, আমি আবার পৃথিবীতে রাজত্ব করব, আমি প্রিন্স অফ ডেভিল। আমাকে আটকাতে আসবে যে তাকে একইভাবে আমি মারব, মেরে লাশের পাহাড় বানাবো আমি। একদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি আমার গালে পানির স্পর্শ অনুভব করি। উঠে দেখি জল চোখে নিষাদ আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে ওভাবে দেখে ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করলাম, ও এখানে কিভাবে এলো? দরজা তো লক ছিল। নিষাদ আমাকে বলল, Don't. ওকে ভুলেও বলতে চাস না। কি চাস? ওরও মৃত্যু। আমি যাকে একবার ধরি তার কিন্তু মৃত্যু নিশ্চিত। এই বলে নিষাদ চলে যায় রুমে। এরপর দেখলাম আমার রুমমেট তার বেডের পাশে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আমি আমার রুমমেটকে ডেকে দিতেই সে বলল নিষাদ এসেছিল রুমে। এরপর আমার রুম থেকে বের হয়ে দেখি আমাদের বাকি কলিগরাও
ডাইনিং রুমে বসে আছে আর আমাদের বলছে এইমাত্র নিশাদ ওদের রুমে গিয়ে কি সব যেন বলে এসেছে। মানে নিশাদ একই সময়ে 3 রুমে, কিন্তু কিভাবে? এরপর আমার বন্ধু আমাকে বলে বর্তমানে নিশাদের অবস্থা নাকি আরো খারাপ, বিছানায় পড়ে গেছে একেবারে, ডাক্তাররা রোগ ধরতে পারছেন না। নিশাদের সব চুল পেকে গেছে, শরীরের চামড়া ঝুলে গেছে, জায়গায় জায়গায় চামড়ার নিচে পানি জমেছে আর চামড়া ফুটো হয়ে প্রবল দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। আমার বন্ধুর কথা শুনে আমি কিছুটা ভাবনায় পড়ে যাই আর ওকে বলি আমি আজ সন্ধ্যায় নিশাদকে দেখতে যাব। পরদিন সন্ধ্যাবেলায় আমি একাই আমার সেই বন্ধুর বাসায় নিশাদকে দেখতে চলে যাই। ওদের বাসায় গিয়ে আমি খুব বাজে একটা ফিলিংস পাচ্ছিলাম। এত বাজে ফিলিংস আমি আগে কখনো পাইনি। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে, আমার মাথা ঘুরছিল। এক পর্যায়ে আমার মাথা ঘুরে আমি পড়ে যাই। এরপর আমাকে আমার বন্ধু ও তার কলিগরা ধরে সোফায় বসায় আর পানি খেতে দেয়। আমি তখন একটা রুম থেকে চিৎকার দেওয়া হাসির আওয়াজ পাই। কেউ যেন রুমের ভেতর থেকে বলছিল, চলে এসেছিস, তোকে মানা করেছিলাম ওকে ডাকতে, তাও ডাকলো। আমারই ভালো হলো, একসাথে 2টা শিকার, কেউ সাহায্য করতে পারবে না। এরপর আমি অনেকটা রেগে গিয়ে আমার বন্ধুদের নিশাদের রুমে আমাকে নিয়ে যেতে বলি। নিশাদের রুমে গিয়ে প্রচন্ড বাজে গন্ধে আমাদের সবার বমি চলে আসছিল। মুখে শাল চেপে ধরে আমি দেখি রুমের ভেতর একটি পড়ার টেবিল চেয়ার, টেবিলের ওপর পানির বোতল রাখা আর পাশে একটা বুকশেলফ আর দেয়ালের দিকে কোণে একটা বিছানা, আর সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে নিশাদ। আমি নিশাদের কাছে গিয়ে ওর ওপর থেকে চাদর সরিয়ে যা দেখি, মুখ দিয়ে একটা কথাই বের হয়, গড মার্সি। এরপর নিশাদ হঠাৎ বিছানায় বসে এক হাত দিয়ে আমার গলা টিপে ধরে ডাবল ভয়েসে বলে, জনাথন, এরপর তোর পালা। এক্সারসাইজ করবি, কর। যা করতে চাইবি তাই করতে দেব, কিন্তু তুই আমার। এরপর সে আমার গলা ছেড়ে হাত পা মুচড়ে আজব ভাবে বিছানায় শুয়ে পড়ে। আমি তৎক্ষণাৎ আমার বন্ধু আর আমার কলিগদের জানাই যে এখনই নিশাদের এক্সারসাইজ করতে হবে। আমি বিশপের অনুমতি না নিয়েই সেদিন রাতের বেলা থেকে শুরু করি নিশাদের এক্সারসাইজ। টানা 3 রাত আমি নিশাদের এক্সারসাইজ করি। এর মাঝে নিশাদ আমাকে অনেক ভাবে হুমকি দিয়েছে, ক্ষতি করার চেষ্টা করেছে। লাস্ট নাইটের এক্সারসাইজের সময় নিশাদ ফাইনালি আমার কাছে তার ভেতরে থাকা ডেভিলের নাম রিভিল করেছে, যেই নাম শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। রিউস। রিউস হচ্ছে অ্যানশিয়েন্ট মিথিক্যাল এক ডেভিল। সে বাফোমেটের অনুগত, তাকে ডেভিলদের প্রিন্স বলা হয়, আর খুব শক্তিশালী আর লিথল এই ডেভিল। রিউসের নাম শুনে আমার পেটের ভেতর গুজবাম্প হচ্ছিল অনেক বেশি পরিমাণে। আমি তবুও এক্সারসাইজ চলাকালীন বাইবেলের ভার্স পড়া থামাইনি। নিশাদের নিজেও আমার সাথে বাইবেলের ভার্স পড়ছিল আর হাসছিল। ওর চোখ দেখে মনে হচ্ছিল ওর চোখ থেকে আলো বের হচ্ছে, ওর মুখ দিয়ে সাপের মতো হিস হিস আওয়াজ বের হচ্ছিল। নিশাদ হঠাৎ শরীর ঝাড়া দিতেই ওর শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুলে পড়ে। এরপর আস্তে আস্তে নিশাদের চোখ ফ্যাকাশে হয়ে যায় আর ও নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হবার আগে নিশাদ আমার সামনে এসে আমাকে মেঝেতে ফেলে আমার বুকের ওপর বসে আমার কানে কানে বলে, Your time has come. Your death will give me my life. তোকে আমি ধীরে ধীরে বছর সময় নিয়ে মারব। আমাকে চ্যালেঞ্জ করার শাস্তি তুই পাবি, জনাথন। নিশাদ নিস্তেজ হয়ে গেলে আমার মাথা বনবন করে ঘুরতে লাগলো আর আমি বমি করে দিলাম। আমার শরীর খুব খারাপ লাগছিল। আমার বন্ধু আমাকে ধরে চার্চে নিয়ে আসে আর বাকিরা নিশাদকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর দিন থেকে আমি রাতের বেলা দেখতে থাকি আমার বিছানার পাশের দেয়ালে যেন আমাকে পিষে ফেলতে এগিয়ে আসছে। বাথরুমের দিকে গিয়ে দেখি চোখ জল জল করছে। একদিন খেতে গিয়ে দেখি আমার সামনে মোষের মাথার কঙ্কাল রাখা আর আমার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। রাতের বেলা প্রতিদিন শুনতাম কেউ গম্ভীর গলায় আমাকে বলছে, লেট মি ইন, লেট মি ইন, লেট মি ইন। একদিন রাতের বেলা খাবার সময় আমার নাক দিয়ে রক্তের সাথে 2-3টা মৌমাছিও বের হলো। শেষ যেদিন সেই আওয়াজ শুনেছিলাম সেদিন মনে হলো কেউ আমার বুকের ভেতর হাত দিয়ে আমার ফুসফুস ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর হঠাৎ শুনলাম, হাই আমিন। আমার
বুঝতে বাকি রইল না যে রিউস আমাকে ধোয়াছে এবার। আমি কাউকে বলিনি, কারণ আমার সাহায্য যে করতে আসবে তারও আমার মতো পরিণতি হতে পারে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। একদিন রাতের বেলা প্রেয়ার রুমে গডের সামনে বসে কাঁদছিলাম আর ক্ষমা চাচ্ছিলাম নিজের অল্প জ্ঞান দিয়ে বিচার করতে যাওয়ার জন্য। কাঁদছিলাম আর ক্ষমা চাচ্ছিলাম। রিউস এমন এক শয়তান যার নিধন অ্যানশিয়েন্ট যুগের মাত্র গুটি কয়েকজন ফাদার করতে পেরেছেন। আমি তো তাদের তুলনায় কিছুই না। না বুঝে আমি নিজেকে যে কোন বিপদের মাঝে ফেলেছি তা আমি নিজেও জানি না। এখন আমার কি হবে, আমার দুই ভাতিজারি কি হবে, আমার কি হবে, এসব ভেবে আমি থুকে থুকে মরছিলাম সেদিন চার্চে। তখন প্রেয়ার রুমে বাহির থেকে আমাকেও ডাকা হলো। আমি বের হয়ে দেখি আমার সামনে মোষের চেহারার মতো একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, তুই ভুল এন্টিটিকে চ্যালেঞ্জ করেছিস। তো এত বড় সাহস, তুই রিউসকে কাস্ট আউট করতে গিয়েছিলি। রিউস হচ্ছে ডেভিল প্রিন্স, নিষাদের মতো তুইও মরবি। এই কথা বলে সেই অদ্ভুত মানুষটি আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে চলে যায়। আমার বুঝতে বাকি রইল না যে নিষাদ ইতোমধ্যে ইহজগতের পাঠ চুকিয়ে ফেলেছে। সেদিন রাত থেকে আমার সাথে তাই হচ্ছে যা নিষাদের সাথে হয়েছিল। জনাথনের মুখে এসব কথা শুনে আমরা সবাই একেবারে সাইলেন্ট হয়ে গিয়েছিলাম। রুমের ভেতরে পিন পতন নীরবতা বিরাজ করছিল। তখন বিশপ কিছু একটা রাগ করে জনাথনকে বললেন, আপনি এক্সারসাইজ করার আগে আমার পারমিশন না নিয়ে কি ভুল করেছেন দেখতে পাচ্ছেন? বিশপ একটা চার্চে কেন থাকে বলতে পারেন? সরি, উই ক্যান্ট হেল্প ইউ। রিউসের সাথে ফাইট করা আর তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই। এই বলে বিশপ ও তার সহযোগীরা রুম থেকে বেরিয়ে যান। আমি আর আমার ভাই রবিন বিশপের পেছন পেছন যেতে লাগলাম আর কাকুতি মিনতি করতে লাগলাম জনাথন আঙ্কেলকে বাঁচানোর জন্য। তখন বিশপের একজন সহযোগী বলেন, আমার কাছে একটা উপায় আছে, কিন্তু এতে জনাথন বাঁচবে কিনা সেই গ্যারেন্টি আমি দিতে পারবো না। বিশপ ওনাকে জিজ্ঞেস করলেন, কি উপায়? তখন উনি বললেন, আমাদের প্রস্তুতি নিয়ে এমনভাবে এক্সারসাইজ করতে হবে যেন রিউস জানতে না পারে যে আমরা কারা। যদি জানতে না পারে তবে আমাদের পজেস করতে পারবে না। আমরা আগামী 1 মাস জনাথনকে প্রেয়ার রুমে রাখবো আর হোলি ওয়াটার দিয়ে গোসল করাবো। এতে রিউস যদি দুর্বল হয় তবে আমরা কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে আর নাম গোপন করে জনাথনের চোখ বেঁধে ওর এক্সারসাইজ করব। এই কথা শুনে বিশপ শুরুতে রাজি না হলেও এক পর্যায়ে আমাদের 2 ভাইয়ের কথা ভেবে উনি রাজি হয়ে যান। যথারীতি 1 মাস আঙ্কেলকে প্রেয়ার রুমে একটি কাঠের রুম বানিয়ে থাকতে দেয়া হয় আর ওনার রুমের চারপাশে কয়েকশো ক্রস কাঠের দেয়ালের সাথে আটকে দেয়া হয় আর ওনার চোখ বেঁধে দেয়া হয়। আর আমরা যারা খাবার দিতে যাই তারাও মুখে কাপড় দিয়ে খাবার দিতে যেতাম। যারা গোসল করাতাম তারাও একইভাবে মুখে কাপড় দিয়ে গোসল করাতাম। 1 মাস পর রিউস দুর্বল হয়েছে কিনা দেখার জন্য প্রাইমারি এক্সারসাইজ পারফর্ম করা হয়, কিন্তু রিউস তখন একটু দুর্বল হয়নি। এক্সারসাইজ ব্যর্থ হয়। এভাবে আস্তে আস্তে 1 মাস করে 1 বছর পার হয়ে যায়। এরপর 2 বছর। এর মাঝে জনাথনের মাথার সব চুল পড়ে যায় আর ওনার চামড়া ঢিলে হয়ে যেতে থাকে। শরীরের চামড়া পানি ছেড়ে দেয় আর খসে খসে পড়তে থাকে। এর মাঝে ওনাকে ডাক্তার দেখানো রেগুলার চলছিল, কিন্তু ডাক্তাররা এই রোগের কারণ বলতে পারছিলেন না। এরপর ওনার অবস্থা খারাপ হতে থাকে, আরও খারাপ হতে থাকে। ওনার এই অবস্থা দেখে গত সপ্তাহে ফাইনালি টানা 7 দিন এক্সারসাইজ করা হয় ওনার। প্রেয়ার রুমে 15 জন প্রিস্ট আর এক্সোসিস্ট নিয়ে এক্সারসাইজ চলতে থাকে জনাথনের। 7 দিনের এক্সারসাইজের ঘটনা বললে 2 দিন লেগে যাবে, তাই আমি শুধু শেষ দিনের এক্সারসাইজের ঘটনা বলছি। দ্য ফাইনাল এক্সারসাইজ, ডে 7। টানা 6 দিনের এক্সারসাইজেও রিউস দুর্বল হয়েছে বলে মনে হয়নি আমাদের। প্রেয়ার ঘরের এক কোণায় বসে আমি দেখছিলাম সেই এক্সারসাইজ। রবিন ছোট, তাই ওকে দেখতে দেয়নি আমরা। সর্বশেষ এক্সারসাইজ শুরু হলে সবাই যখন বাইবেলের ভার্স পড়ছিলেন তখন জনাথন মুখ হাঁ করে চিৎকারের ভঙ্গিতে মেঝেতে বসে পড়ে, কিন্তু আমরা কোনো শব্দ শুনতে পাইনি। কিন্তু আশ্চর্যজনকভাবে রুমের অনেকগুলি কাঁচের জানালা ভেঙে গিয়েছিল। তখন আমাদের চোখের সামনেই ক্রমাগত বাইবেলের ভার্স পড়া চলছিল। ইন দ্য নেম অফ গড
আর জনাথনের ওপরে হলি ওয়াটার ছেটানো হচ্ছিল ক্রমাগত। জনাথনের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল ক্রমাগত। জনাথন বলছিল, আমাকে ধোকা দিচ্ছিস তোরা, তোদের আমি 2 বছর সময় দিয়েছি, কি করতে পারলি তোরা? কিছুই না। এরপরও বুঝলি না রিউসকে তোরা থামাতে পারবি না। আমি আজকেই যাব, কিন্তু জনাথনের মৃত্যু ঘটিয়ে যাব। ওর সময় শেষ জন। এই কথা বলে জনাথন হাসতে লাগলেন খুব জোরে জোরে। জনাথনের মুখে নিজের নাম শুনে বিশপ জন সহ বাকি সবাই সাথে সাথে বাইবেল পড়া থামিয়ে দেন আর চুপ হয়ে যান। এরপর জনাথন বলে ওঠে, কি বিশপ জন, কি ভেবেছিলি আমাকে ধোকা দিবি? তোদের প্রত্যেকের নাম আমি জানি, সবাইকে আমি চিনি। তোদের বাবা, দাদা, তার বাবা, তার দাদা, সবার ইতিহাস আমি জানি। এসব শুনে আমি সহ রুমে থাকা বাকি সবাই রুম থেকে ভয়ে বেরিয়ে চলে যাই। এরপর প্রেয়ার রুম থেকে এমন একটা অতি মানবীয় চিৎকার শুনতে পাই যা আমি কোনোদিন ভুলবো না আর এক্সপ্লেইনও করতে পারবো না। চিৎকার সুরে রুমে গিয়ে দেখি আঙ্কেল জনাথন মেঝেতে পড়ে আছে। ওনার চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর মুখ দিয়ে জিভ বেরিয়ে এসেছিল। আর এরপর আমরা তাকে হসপিটালে নিয়ে এলাম। সাইমন ভাইয়ের মুখে এই ঘটনা শুনে আমি আর আমার বন্ধু স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের মুখে কোনো ভাষা আসছিল না, আর আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি এত বেশি ভয় পেয়েছিলাম এই ঘটনা শুনে যে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই আর সাইমন আর রবিনকে কিছু না বলেই দূরে চলে আসি। এরপর আমি আর আমার বন্ধু 2 জন বাইরে বেরিয়ে সিগারেট খেতে লাগলাম। আমি সেদিন একটানা 5-6টি সিগারেট খেয়েছিলাম ভয়ের তাড়নায়। একটু স্বাভাবিক হতেই হসপিটালের ভেতরে ওয়ার্ডের কাছে গিয়ে 2 ভাইকে আর দেখতে পাইনি। এরপর আমি বাথরুমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাই। বাথরুমে গিয়ে আমি মুখে পানি দিতে গেলে শুনতে পেলাম খুব ক্ষীণ কণ্ঠে আমার কানের কাছে ডাবল ভয়েসে কেউ বলছে, Don't you believe Jews now? You do. এই কথা শুনে আমি ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আমার বন্ধুর কাছে বসে পড়ি। আমার বন্ধুকে আমি বাথরুমের ঘটনা বলতে যাব তার আগেই সে আমাকে বলে, দোস্ত, আমি এখানে বসেছিলাম, তুই বাথরুমে গেলে। হঠাৎ কে যেন আমার কানের কাছে বলল, রিউস কি মিথ্যা? তুই জানিস ও মিথ্যা না। আমার বন্ধুর মুখে এই কথা শুনে আমি ওকে আর কিছু বলতে পারিনি। আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, আরে মনের ভুল, এতক্ষণ কাহিনী শুনে তুই ভুলভাল ভাবছিস, বাদ দে। যেহেতু ঘটনা শুনে আমি নিজেও আমার বন্ধু একটা এক্সপেরিয়েন্সের শিকার হয়েছি, সেহেতু আমি ডেভিলের রিয়েল নাম ঘটনায় উল্লেখ করিনি। হতে পারে আমার আর আমার বন্ধুর হ্যালুসিনেশন, অনেক ব্যাখ্যাই হতে পারে, কিন্তু আমি চাই না যে হ্যালুসিনেশন হলেও এই এক্সপেরিয়েন্স কারো না কারো হোক। বন্ধুরা, এমন আরও নতুন নতুন ভৌতিক গল্প, রহস্যময় ঘটনা এবং শিহরণ জাগানো ভিডিও সবার আগে দেখতে আমাদের কালো প্রহর পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো গল্প নিয়ে আসার সাহস ও অনুপ্রেরণা দেয়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মনে রাখুন, অন্ধকারের প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অজানা রহস্য।